বর্তমানে যারা বেনারসে ঘুরতে আসছেন, এখন বেনারসের অবস্থা কিছুটা এইরকম, বন্যায় চারিদিক কাদায় কাদা, আর এখানে ঘাট বলতে আর কিচ্ছু নেই, কাদায় সব ডুবে রয়েছে। দেখুন চারিদিকে বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। এখন রেলের নতুন নিয়ম, ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার যদি না প্রেজেন্ট থাকে নাম কেটে দেওয়া হবে। রুমটা দেখুন একদম তাক লাগানোর মতো, মনে হচ্ছে যেন একটা বড় সড়ো মেলা লেগেছে এখানে। হিন্দু সংস্কৃতির গঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক চিরন্তন শহর বেনারস, যে শহরে মনে হয় সময় যেন থমকে গেছে এখানেই। কাশী বিশ্বনাথের ঘণ্টার ধ্বনি, গঙ্গা স্নান, মন্ত্রপাঠ আর ধূপের গন্ধে ভরে ওঠে প্রত্যেকটা স্নানের ঘাট, এবং সন্ধ্যার আরতিতে মিশে যায় হাজারো মানুষের বিশ্বাস। এখানের প্রত্যেকটা ঘাট, প্রত্যেকটা অলিগলি এবং মন্দিরে লুকিয়ে রয়েছে হাজারো বছরের পুরনো সংস্কৃতির গল্প। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই কাশী বিশ্বনাথের পুরনো কাশীর নতুন নামের সংস্করণ বেনারসের ভূমিতে, যেখানে মিশে রয়েছে হিন্দু সভ্যতার প্রাচীন সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা। এবারের গল্পের শুরুটা হয়েছিল বাসের মধ্যে বসেই। হাতে সময় ছিল বড্ড কম, তাই অন্যান্য বারের মতো পাঁশকুড়া থেকে লোকাল ট্রেনের পরিবর্তে বাসে করে পৌঁছচ্ছিলাম হাওড়া জাংশনে। এই জার্নিতে মনের মধ্যে ভীষণ চাপ, কারণ স্টেশনে প্রবেশ করার আগেই হয়তো ট্রেনটা হাতছাড়া করতে হবে। কোনো রকমে বাস থেকে নেমেই বুকের মধ্যে হাত রেখে দৌড় লাগালাম হাওড়ার ভূগর্ভস্থ রাস্তা দিয়ে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে মাথা গুঁজে দাঁড়িয়ে পড়লাম জেনারেল কোচের মধ্যে। এইবারে আপনাদের আসল ঘটনাটা বলি। আমার টিকিট কাটা ছিল স্লিপার ক্লাসে, যার টিকিট মূল্য পড়েছিল 440 টাকা বেনারস পর্যন্ত। এই ট্রেনের নাম 12333 বিভূতি এক্সপ্রেস, যার ছাড়ার সময় ছিল হাওড়া জাংশন থেকে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে। ভাগ্যক্রমে ট্রেনের মধ্যে তো উঠে গেছি। সমস্যাটা, জেনারেল থেকে স্লিপার ক্লাসে যাওয়ার জন্য কোনো প্রকার রাস্তা নেই, কাজেই হাতে একটাই অপশন। এই ট্রেনের পরবর্তী স্টেশন বর্ধমান জংশনে নেমে কোচ চেঞ্জ করে পৌঁছতে হবে আমার স্লিপার কোচের সিটে। আর এই ফাঁকেই ঘটেছে একটা বড় সমস্যা, যেটা আগে আপনাদের আমি শেয়ার করতে চলেছি। প্রায় নেই করে 2 মাস পর দেখা হলো না? 2 মাসের বেশি হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে অমিত দা কোথায় গেল। এই হচ্ছে অমিত দা, সাপের মতো শুয়ে রয়েছে দেখুন একদম আপার সিটে। আর আজকে একটা কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কেমন সেটা আপনাদের বলি। আমি হাওড়া থেকে যখন ট্রেনের মধ্যে উঠেছিলাম, মানে ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল বললে চলে। এইবার 4-5 মিনিট পর ট্রেনটা হঠাৎ করে থেমে যায়, মানে প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা হচ্ছে দাঁড়িয়ে যায়। তো আমি কোনো রকমে দৌড়ে ট্রেনের মধ্যে মানে প্রবেশ করে যাই। তো সেই জায়গাতে কি হয়েছে, আমি উঠেছিলাম জেনারেল কোচে। তো জেনারেল কোচ থেকে মানে এইদিকে স্লিপারে আসার জন্য কোনো হচ্ছে ব্যবস্থা থাকেনি, মানে মাঝখান থেকে রাস্তাটা না পুরো ব্লক ছিল। তো যার জন্য আমি কী করেছি, মানে পরের স্টেশনের জন্য অপেক্ষা করেছিলাম, মানে বর্ধমান স্টেশন। মানে পায়ে হেঁটে টোটালি এই যে যতগুলো কোচ আছে স্লিপার কোচ, ভেতর দিয়ে আমি এসে পৌঁছালাম এই S2 কোচে। তো এখানে আসার পর যেটা দেখলাম, এই যে সিটটা দেখছেন, এই সিটটা হচ্ছে আমার কনফার্ম আছে। এই সিটটা আমার মোটামুটি আজকে দুপুর 12টার সময় কনফার্ম হয়ে গেছে, আমার কাছে মেসেজ আসছিলো। তো হঠাৎ করে দেখলাম যে টিটি মশাই বলছে যে সিটটা হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন। যেটা আগে একটা রুল ছিল, পুরোনো রুল, যে একটা স্টেশন দেখা হতো মানে পরবর্তী স্টেশন, তো তারপরেও যদি কোনো প্যাসেঞ্জার উপস্থিত যদি না থাকে তখন তার হচ্ছে বাতিল করে দেওয়া হয় তার নামটা, মানে ট্রেনের সিট থেকেই। তো আমি পরবর্তী স্টেশনে কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশ করে গেছি। আর আমার কাছে কিন্তু প্রমাণও রয়েছে, আমি যেহেতু ভিডিও করি, মানে ওখানে একটা টাইমিং আছে, যখন ট্রেনে আমি উঠেছিলাম ভিডিও করেছিলাম, অল্প কিছুক্ষণ দেখেছেন আপনারা হয়তো। তো এখানে এসে টিটি বাবুর সাথে প্রচণ্ড মানে একটা কী বলবো, একটা ঝামেলা হয়ে গেলে একরকম। এখন রেলের নতুন নিয়ম, ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার যদি ট্রেনের মধ্যে না প্রেজেন্ট থাকে তাহলে তার নাম খাতা থেকে কেটে দেওয়া হবে। মানে ভাবতে পারছেন তো মানে কতটা একটা বাজে সিস্টেম। তো আমি জানি না এইটাই নতুন নিয়ম, আমার একদমই জানা ছিল না। আমি এটাই জানতাম যে একটা স্টেশন পর পর্যন্ত ওয়েট করে দেখা হয়, তারপরে যদি প্রেজেন্ট যদি না থাকা হয় তারপরে ক্যান্সেল হয়ে যায়। তো অনেক কষ্ট টিটি মশাইকে বলে একটা লিখিত মোটামুটি করে দিয়েছে যেখানে এখন থাকতে পারবো, মানে আমার নিজের সিটে, এক ধরনের দয়ার পাত্র যাকে বলে আর কি। এখন কেউ যদি আসে পরবর্তী স্টেশনে, কেমন আমার সিটটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তো এই নাম্বারটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। তো তার সাথে আমাকে কথা বলে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এইরকম অবস্থা, মানে কনফার্ম সিট থেকেও ঘুমিয়ে যেতে পারবো এরকম কিন্তু গ্যারান্টি নেই। তাড়াহুড়ো করে আসছিলাম, খাবার দাবার কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি, কিন্তু আমি বাসের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে আসছি। সেই জন্য কী করবো ট্রেনের মধ্যে থেকে খাবার দাবার নিচ্ছি। ভেজ থালি নিয়েছি, ভেজ থালিতে দিয়েছে 3-4-3টের মতো পরোটা দিয়েছে, ম্যাঙ্গো পিকেল, আর এখানে ভাত আছে, ডাল আছে, আর একটা সবজি, একটা কাঁচা লঙ্কা। এই খাবারের দাম 130 টাকা। অনেক দিন পরে রেলের মধ্যে একটু মানে খাবার মতো একটা খাবার পেলাম। অন্যান্য সময় জার্নি করেছি তার থেকে খাবারটা একটু ভালো সত্যিকারেরই, কিন্তু হলে কি হবে, খাবার একদম ঠান্ডা জল। এরপর আর কি,
অজানা চিন্তায় পা টান টান করে শুয়ে পড়লাম সিটের মধ্যে। কিন্তু মহাদেবের কৃপায় কেউ না আসায় রাতটা বিনা ঝামেলাতেই সিটের মধ্যে ঘুমিয়ে যাওয়ার সুযোগ মিলল। না জানি সারা রাত ধরে কত স্টেশন ক্রস দিয়ে এগিয়ে চললাম মহাদেবের মহানগরের দিকে। অবশেষে ভোর হলো এবং সূর্যের প্রথম কিরণটাও চোখে ধরা দিল। এখন যেন পুরোনো দিনের স্মৃতি ভুলিয়ে নতুন করে স্বাগত জানাচ্ছে এই প্রকৃতি। এরপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা প্রবেশ করলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন আমি ছেড়ে যাচ্ছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মানে মুঘলসরাই জংশন। কালকে জার্নির শুরুতে এতটা ক্লান্তি হয়েছিল না যে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এরপরে আসতে চলেছে হচ্ছে কাশী, তারপরে হচ্ছে বারাণসী, মানে মাঝে আর হচ্ছে একটা স্টেশন আছে, তারপরে নেমে পড়বো আমরা বারাণসী জাংশনে। এখন কাশী রেলওয়ে স্টেশন পার করলাম, এরপরে ঢুকতে চলেছি বেনারস জাংশনে। তো চলুন ওখানে নামা যাক, তারপর নেমে মোটামুটি 2 দিনে যতটা পারবো বেনারসটা কভার করার চেষ্টা করবো। আর এখন যেটা দেখলাম এই ব্রিজ দিয়ে যাওয়াকালীন, মানে এই যে কাশী ব্রিজ আছে বেনারস যাওয়ার আগে স্টেশন, নদীতে প্রচণ্ড পরিমাণে জল রয়েছে, মানে হালকা একটা বন্যার পরিস্থিতি আছে আর কি। हावड़ा से चलकर ज्ञानपुर रोड प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। ঘড়ি কাটায় এখন 10টা বেজে 20 মিনিট, 759 কিলোমিটার। ভাবতে পারছেন, সারা রাত ধরে জার্নি করলাম আমরা, তারপরে এসে পৌঁছালাম এই বারাণসী জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দাঁড়িয়ে রয়েছে দুর্তি এক্সপ্রেস, কিন্তু এই ট্রেনের লেট রেকর্ড সেরকম নেই, মোটামুটি 30 মিনিট 40 মিনিট লেট থাকে, ওটা কোনো লেটের মধ্যে পড়ে না। এরপরে আরেকটা ট্রেন ছিল দুন এক্সপ্রেস, এরপরে ওটা প্রবেশ করবে, কিন্তু ওটার টাইমিং আরও খারাপ, এত ভিড় হয় আর তার সাথে প্রচণ্ড লেটের রেকর্ড রয়েছে। हावड़ा चित्ती को जाने वाली Nehru Junction 3, 6, 5 এখন বেনারসের কন্ডিশন কিছুটা হচ্ছে কলকাতার মতো, মানে কলকাতায় যে গরমটা হচ্ছে লক্ষ্য করতে পারা যায়, সেই গরমটা বেনারসে এখানে সকালের সময় এসে লক্ষ্য করতে পারছি। আর স্টেশনের বাইরে বেরিয়ে আসছি, এত সুন্দর লুকটা দেখুন বাইরে। সন্ধ্যের পর সব থেকে বেশি ভালো লাগে স্টেশনটা। আগেরবার যখন এসেছিলাম সন্ধ্যেবেলা এখানে নেমেছিলাম, তো বেশ মানে সুন্দর একদম, মানে কি বলবো, একটা মন্দিরের মতো করে ফেলেছে স্টেশনটাকে। আর এই স্টেশনের সামনে বাইরে আসলেই এখান থেকে প্রচুর কিন্তু যাওয়ার জন্য অপশন আছে, শেয়ারিংয়ে, রিজার্ভে। এখানে প্রচুর মানুষ আছে যারা জিজ্ঞেস করবে যে 50 টাকা করে নেবে, 60 টাকা করে নেবে। একদম দশাশ্বমেধ ঘাট যে আছে, যেটা পপুলার ঘাট, তো ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। শেয়ারিংয়ে 30 টাকা থেকে 40 টাকার মধ্যে একদম পৌঁছানো যায় দশাশ্বমেধ ঘাটের সামনে, মানে একদম ঘাটের সামনে পর্যন্ত তো যায় না, তার কিছুটা আগে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে যেতে হয় পায়ে হেঁটে। এই হলো বেনারসের স্টেশন। আর তারই উল্টো দিকে অপোজিটে এই জায়গাতে রয়েছে দেখুন বিশাল বড় একটা স্ট্যান্ড। এখানে 4 হুইলার রয়েছে এই দিকে, আর এইগুলো সব হচ্ছে অটো, আর এই দিকে এটা টোটো। সঙ্গে ল্যাপটপ ট্যাপটপ আছে, সেই জন্য আমরা 150 টাকা দিয়ে এখান থেকে চলে যাচ্ছি না, আমরা যেখানে হোটেল যেখানে নিয়েছি, যেখানে ঠিক করা আছে হোটেল, সেই জায়গাতে। আর এখানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা যদি খাওয়া দাওয়া করে যেতে চান তার অপশান রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবে একটা ব্রিজ রয়েছে, এই যে ব্রিজটা দেখুন, এই ব্রিজের পাশে না প্রচুর খাবারের দোকান আছে, খাবার দাবার খেয়েও এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, এখানে আসলে একটা জিনিস কিন্তু ট্রাই করতে অবশ্যই ভুলবেন না, সেটা আপনারা খান আর নেই খান, সেটা হচ্ছে বেনারসের বিখ্যাত পান। অমিতা, ট্রাই করবে নাকি? আমার পান খেলে কোনোদিন জিভ লাল হয় না। এই বেনারসে এসে প্রথমবার যখন পান খেয়েছিলাম না, সেই লাল রক্তর মতন, মানে মুখ ঠিক লাল হয়ে গেছে। খয়ের কাতখা যেটাকে বলে, সেটা এখানে প্রচণ্ড পরিমাণে দেয়, আর যার জন্য পুরো মুখ লাল। মোটামুটি যে কোনো কেউ দেখলেই ধরে নেবেন যে বেনারসে এসে বেনারসের পান খেয়েছেন। আমি একটা জিনিস দেখেছি, যারা মানে জীবনে পান পর্যন্ত মানে একবার ছুঁয়ে দেখেন না, তো তারাও এই বেনারসে এসে কিন্তু বেনারসের পানটা কিন্তু ট্রাই করেন। এই জায়গা থেকে দশাশ্বমেধ ঘাট মাত্র 1.5 কিলোমিটার এবং আশিঘাট 3 কিলোমিটার। আর এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি, এইটা হচ্ছে লুকসা রোড। প্রচণ্ড পরিমাণে ট্রাফিক দেখতে পাচ্ছেন, পুরো জ্যাম লেগে গেছে চারিদিকে। সারা বছর বেনারসে যখনই ঘুরতে আসবেন, রাস্তাঘাটে এত মারাত্মক পরিমাণে ভিড় দেখতে পাওয়া যায় না, সকাল থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত। আর এই যে ক্রসিংটা দেখছেন এখন, এই ক্রসিংয়ের নাম গুরুবাগ ক্রসিং। একদম সোজা এইদিকে দশাশ্বমেধ ঘাট, আর আমরা যাচ্ছি ডান দিকের এই রাস্তা ধরে। এখন আমরা যে রোড দিয়ে প্রবেশ করলাম, এটা হচ্ছে কামাশা রোড। আর বেনারস এমন জায়গা, এখানে এত পরিমাণে রাস্তাঘাট, এত অলি গলি, নতুন মানুষজন যদি এখানে ঘুরতে আসে, তাহলে এখানে যে রোড হারিয়ে ফেলা, এটা হচ্ছে কোনো ব্যাপারই না। মানে যে কোনো জায়গায় যে কোনো গলিতে গিয়ে হারিয়ে যেতে পারেন এমন জায়গা।
আর এখন যেই জায়গায় যাচ্ছি, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা একদম সোজা চলে গেছে হরিশ্চন্দ্র ঘাটের দিকে। এখন আমরা যে জায়গাতে নেমেছি এটা একটা চোরাহা, যার নাম হচ্ছে শিবালা চোরাহা। এখান থেকে সোজা এইদিকে যে রাস্তাটা, এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম আস্তি ঘাটের দিকে। আর এখানে নেমেই সবার আগে, হোটেলে নেওয়ার আগে এখানে খেয়ে নিচ্ছি বেনারসি হচ্ছে ফেমাস রাবড়ি। এটা দেখার পর লোভ সামলানো খুবই মুশকিল, ভাবছিলাম পরে খাবো, কিন্তু এখন খেয়ে নিচ্ছি। আর এখানে আমাদের অমিতদা কী নিয়েছো? এখানে দই নিয়েছো? দই নিয়েছি, টক দই 240 টাকা। 240। আর এই যে রাবড়ি, এটা হচ্ছে 60 টাকা করে নিয়েছে 100 গ্রামে। সব থেকে বেশি বাজেটের খাবার আর কি এটা। কেমন লাগছে দইটা? কেমন লাগছে? দারুণ, আমি প্রত্যেকবারে আসলে এখানেই খাই। এটা একটু ট্রাই করো, কেমন? ভালো, দারুণ। আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর রাবড়ি পশ্চিমবাংলায় রাবড়ি মোটেও ফেমাস না। চলুন এটা খাওয়া যাক, খেয়ে আমরা চলে যাই হোটেলে। খুবই একটা দুর্দান্ত লোকেশনে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। এই যে হোটেলটা, তার নাম হচ্ছে মায়া গেস্ট হাউস। রুমটা দেখুন, একদম তাক লাগানোর মতো, এতটাই মানে বড়, তার সাথে পুরো খোলামেলা। এখানে দুটো দরজা আছে ব্যালকনিতে বার হওয়ার জন্য। এইদিকে একটা আছে, তার সাথে এই একটা আছে। এই যে দেখছেন, একটা বড় সাইজের বেড এখানে, আর বেশ স্পঞ্জি। এখানে একবার শুয়ে পড়লে মানে পুরো শরীর নিচে ঢুকে যাবে এমন অবস্থা। এটা একটা এসি রুম যেহেতু, তার জন্য একটা এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই যে এখানে এসি রয়েছে, তার ছাড়াও পুরো পাখাও রয়েছে। সাইডের যে লাইটগুলো, এগুলো হচ্ছে নাইট ল্যাম্পের কাজ করবে, একদম চোখে টোকে লাগবে না। এখানে চেয়ার, দুজন আসছি আমরা, সেই জন্য 2টো টাওয়াল। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সামনে একটা ছোট্ট মিরর, ভেতরে সব ব্যাগ ট্যাগ আমরা সব রেখে দিয়েছি। পাশে এখানে টিভি রয়েছে, এখানে চার্জিংয়ের পয়েন্ট আছে, এখানে একটা আছে। আর এখানে মাথার সামনে এখানে 2টো চার্জিংয়ের পয়েন্ট আছে। তাছাড়া এই জায়গাতে রয়েছে একটা, এখানে একটা বড় উইন্ডো রয়েছে, তার সাথে এখানেও রয়েছে একটা উইন্ডো। এটা আমরা পর্দা দিয়ে কভার করে রাখছি। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই যে দেখুন, বেশ মানে খুব সুন্দর একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে, গিজার আছে, শাওয়ার, বেসিন। এইবারে চলুন ব্যালকনির দিকে যাই আমরা। এই হচ্ছে ব্যালকনি। তুমি তো এর আগেও এখানে এসেছো, এখানে ছিলে। আমার তো বেশ ভালো লাগে, মানে যখনই আসি এই হোটেলে থাকি, কারণ খুব ভালো। এই যে হোটেল আছে, এই হোটেলের সন্ধান কিন্তু আমি জানতাম না। অমিতা যেহেতু এখানে মাঝের মধ্যে আসে, সেই জন্য অমিতার থ্রুতে এই হোটেলে হচ্ছে সন্ধান পেয়েছি, এখানে আসছি একসাথে। আর এখানে দূরের দিকে যে লক্ষ্য হয় না, সামনেই দেখুন সেই পবিত্র গঙ্গা, মানে যেই গঙ্গার তীরে মানে এখানে যে আরতি হয়, সেই গঙ্গাটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই হোটেলের পাশে কিন্তু এই রয়েছে চৈত সিং ফোর্ট। কি ফোর্ট? চৈত সিং। চৈত সিং। চৈত সিং ফোর্ট, মানে এইখানেই যে আমরা ওরে পিয়াজি সংটা শুনি না, ওই গানের শুটিংটা কিন্তু এখানে হয়েছিল। তারপরে রিসেন্ট একটা সিনেমা বেরোলো ব্রহ্মাস্ত্র, সারাদিন গাড়ি আসা যাওয়া করতে। কোন জায়গায় আছি ভাবতে পারছেন তো? তো ওটাতে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। তো সময় পেলে চলুন, ওই যে কি ফোর্ট আছে বলছে, ওই ফোর্টের সামনে যাব। আর এখনের এই সময় নদীতে প্রচণ্ড পরিমাণে জল। কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল, যার জন্য নদীতে বন্যা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হালকা করে জুম করছি, ভালোভাবে দেখা যাবে কিনা সেটা বুঝতে পারছি না। এই দেখুন দূরে, এটা হচ্ছে নদী, সেই গঙ্গা। এখানে প্রবেশ করার সাথে সাথে চারিদিকে পুরো আকাশ পুরো মেঘলা করেছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে, এরকম একটা ওয়েদার চলছে এখানে। এখানে যারা ঘুরতে আসছেন আপনারা, যদি সঙ্গে ফ্যামিলি থাকে কিংবা বাচ্চা টাচ্চা যদি থাকে না, একদম মুক্ত পরিবেশ, বাইরের যে হাওয়া, ন্যাচারাল হাওয়া যেটা, যদিও এসি রয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে নন এসিতেও নিতে পারেন। আর এই হোটেলের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে দুপুর পার, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে। সকালে সেই খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের মানে একদম পাশেই, মানে জোর করে হয়তো 1 মিনিট লাগতে পারে পায়ে হেঁটে, আমরা এসেছি এরকম একটা রেস্টুরেন্টে। দুপুরে খাবারে আমরা নিয়েছি তন্দুরি রুটি, ঠিক আছে? মানে এত সুন্দর করে বানিয়েছে না, মানে একদম পুরো স্পাইসি। এইটা হচ্ছে কড়াই পনির, এইটা হচ্ছে একটু স্পাইসি আর কি। যেহেতু আমরা হচ্ছে বাঙালিরা সবসময় খুঁজি যে একটু মানে মুখরোচক, মুখে একটু লাগার মতো। এখানে খাবারের স্বাদ এতটা ভালো লাগলো, শেষে আমাদের গ্রেভিটা কিছুটা বেঁচে রয়ে গেছে, সেই জন্য আবার হচ্ছে লাচ্ছা পরাঠা নিলাম। এটা হচ্ছে বাটার দিয়ে ফ্রাই করা। একটা জিনিস খেতে খেতে যদি আবার একটা জিনিস যদি অর্ডার করা হয়, বেশ কিছুক্ষণ সময় লাগে, মানে সঙ্গে সঙ্গে একদম গরম গরম বানিয়ে দিচ্ছে তো, অপূর্ব অপূর্ব। এখন ঘড়ি কাঁটায় সন্ধ্যে 6টা। সে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর থেকে এত পরিমাণে বৃষ্টি, বাইরে বেরোতে পারিনি। আবার রুমে চলে গিয়েছিলাম, রুমে গিয়ে ঘুমলাম, বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমরা এখন মেন রোডের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি আস্তি ঘাটের দিকে। আস্তি ঘাট হচ্ছে ফেমাস, জানেন আপনারা, এখানে যে আরতি হয় সন্ধ্যেবেলা, যে গঙ্গা আরতি, সেই আরতির জন্য। তো আরতিটা দেখাটা ওটা হচ্ছে টার্গেট আছে, তো ওই দিকেই যাচ্ছি এখন। তার সাথে আশেপাশে যে লোকাল মার্কেট আছে, মার্কেটটাও ঘুরে নেবো। আর কালকে একদম খুব ভোর আমরা ঘুম থেকে উঠে মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে আমরা চলে যাবো কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, ওই যে করিডোর আছে, যেটা মণিকর্ণিকা ঘাটের সাইডে। তো সেই জায়গায় গিয়ে সকাল সকাল দর্শনটা সেরে নেব। অতিরিক্ত বৃষ্টির জন্য এখানে আশেপাশে যে মার্কেট এবং রাস্তাঘাট কিছুটা এখন এইরকম অবস্থা হয়ে গিয়ে দাঁড়িয়েছে, পুরো একদম ভিজে স্যাঁতসেঁতে। এই রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাওয়া যায় অন্য সময় আসলে, মানে হাজার হাজার মানুষ খালি যাওয়া আসা করে। কিন্তু এই বৃষ্টির পরিবেশের জন্য মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন
পপুলেশন খুবই কম। আর ডান দিকে এগুলো হচ্ছে কিছু এখানে লোকাল মার্কেট, এটা হচ্ছে সবজি মান্ডি। এখানে বেশ কিছু সবজির দোকান এই ভেজা পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সব বসেছে। আমরা যাব এই সামনে গিয়ে বাম দিক থেকে, এটা হচ্ছে শর্টকাট, আর সোজা চলে গেলে একদম ঘাটের দিকে যাচ্ছে রাস্তা। এই দোকানের মধ্যে কত রকমের মূর্তি পাওয়া যাচ্ছে দেখুন, এগুলো কিন্তু সব পেতলের তৈরি। আস্তিঘাটে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল ভেতর দিয়ে, তো ওই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম, কিন্তু এত ভিড় এখনের এই সময়, আর যেহেতু এখন নদীতে মানে বন্যার পরিস্থিতি এখন আছে এখানে, তো তার জন্য জায়গা খুব মানে শর্টেজ আর কি, যার জন্য দাঁড়াবার জায়গা পেলাম না। এই জন্য আবার ঘুরে ঘুরে আবার মেন রোড দিয়ে আবার পৌঁছেছি আস্তিঘাটের দিকে। দেখি দেখতে পাই কিনা। প্রায় 6:30 এখন বেজে গেছে, আর এখানে আরতির সময় সেটা হচ্ছে এই 6:30 সময় থেকে মোটামুটি 7টার মধ্যেই শেষ হয়ে যায়। এখনও এই সময় আস্তিঘাটের অবস্থা দেখুন, মানুষজন এখানে নেই বললেই চলে। এই যে দেখুন এই জায়গা থেকে চারিদিকে পুরো কাদা, মানে এখানে বন্যা হয়েছিল, নদীর যে পলিগুলো না, সেই পলিতে পুরো জায়গা পুরো একদম অবস্থা খারাপ। এই দেখুন কি অবস্থা হয়েছে, চিনতেই পারছি না এই জায়গাগুলো এখন এই সময়। আর ঠিক ওই জায়গাটায় আরতিটা হচ্ছে দেখা যাচ্ছে। আমরা গিয়েছিলাম ওই দিক থেকে, কিন্তু ওখানে আমরা চান্স পাইনি, ভাবলাম এই দিক থেকে আসলে পাবো, কিন্তু এখানে এসে দেখছি খুব অবস্থা খারাপ। আর এখানে এই যে নৌকোগুলো সব দাঁড়িয়েছে দেখছেন, অন্যান্য সময় আসলে এই সব নৌকোগুলোতে বসে আরতি দেখার সুযোগ পাওয়া যায়, কিন্তু আজকে সেই সব সুযোগ আর পাবো না আমরা। শেষমেশ গঙ্গা আরতি দেখলাম, কিন্তু আমাদের যেখানে দেখার কথা ছিল মানে সে আস্তিঘাটে কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি পাশে একটা কৃষ্ণ মানে মঠ আছে, একটা মানে কৃষ্ণ মন্দির আছে একটা আর কি, কৃষ্ণ মন্দিরের পাশে সরে গেছে এখন, এই মানে জল যেহেতু বেড়ে গেছে এখন সেই জন্য, কিন্তু অন্যান্য সময় আসলে এখানেই দেখতে পাওয়া যায় আস্তিঘাটে। ওই আস্তিঘাট ছাড়াও আরও অনেকগুলো ঘাট আছে যেখানে গঙ্গা আরতি হয়, কিন্তু সব থেকে ফেমাস এই আস্তিঘাট। তাছাড়াও আরেকটা ঘাট আছে মানে দশাশ্বমেধ ঘাট, যেখানে আমি আগের বার দেখেছিলাম আরতি, সেখানে জায়গাটা বেশ অনেকটা মানে বড় জায়গা, আর ওখানে ওই যে ছাতার মতো করা আছে না, তো সেই জিনিসটা ওখানে দেখতে পাওয়া যায়। তো এখন ওখানে জানি না কী পরিস্থিতি, আমাদের হোটেল থেকে তো এটাই সামনে ছিল, দেখে নিলাম। আর এখন 3-4 দিন এইরকমই চলবে, যেহেতু সামনে এখন মানে পলি পড়ে আছে, কাদার জন্য যাওয়া যাচ্ছে না সামনে। তো এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি, টোটো ধরে আমরা এখন চলে যাচ্ছি এখানে আশেপাশে কিছু জায়গা ঘুরে, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে একদম রুমের দিকে। কালকে যা ঘোরার এখানে ঘুরে নেব, আর খুব সকালে যেটা বললাম মন্দিরে যাব, যেহেতু রাস্তা কাদা, চারিদিক দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এখনও ছাতা যদি হাতে নিয়ে বেরিয়েছি, তো রাত্রেবেলায় আর কোথাও ঘুরবো না। হোটেলে ফেরার আগে এখানে রাস্তার ধারে দেখলাম এখানে কিছু লোকাল খাবার দাবার বিক্রি হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে আলুর টিকিয়া, 30 টাকা করে প্লেট, বেশ অনেক রকম মানে অনেক কিছু দেওয়া আছে আর কি। ওপর থেকে ওই যে ফুচকা পাওয়া যায়, ফুচকাকে গুঁড়ো করে দিয়েছে। তো এখন সন্ধ্যের মতো খাওয়া দাওয়া করছি আমরা, তারপর রাত্রে হোটেলে খাওয়া দাওয়া করতে যাবো, খেয়ে ঘুমাবো, তারপর দেখা হচ্ছে একদম সকালে। বন্ধুগণ সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে এখানে আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখবো, তার সাথে আমরা হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি এখন। আর কালকে আপনাদের বলেছিলাম আমি ঘুম থেকে উঠবো খুব সকালে, মানে ভোর উঠে চলে যাবো মন্দিরে, কিন্তু ওই যে রাতে এত পরিমাণে মারাত্মক ঘুম। আর কোনোদিন আপনারা শুনেছেন যে ট্রাভেলে বেরিয়ে আমরা হচ্ছে রাতে মানে মুভি দেখছি, এই জিনিসগুলো কিন্তু সচরাচর হয় না, কিন্তু অমিতদার সঙ্গে যখনই আসা হয় রাত্রে ঘুমাবার আগে একটা করে মুভি দেখা হয়। আর মুভি দেখতে হয়েছে আমাদের কাল, এত রাত করে ঘুমিয়েছি, 4টার সময় ঘুমিয়েছি, ভোর 4টার দিকে। তাহলে ভাবুন 5:30টার দিকে কীভাবে ঘুম থেকে ওঠা যায়। একটা জিনিস আপনাদেরকে বলার ছিল, বেনারসে এসে যদি কোথাও থাকেন না, যে কোনো জায়গাতে, সেখান থেকে যখন টোটো কিংবা অটো রিক্সা যে কোনো কিছু করে যখন যাবেন না, আগে থেকে কনফার্ম হয়ে নেবেন যে কোন জায়গাতে নামবেন। আর যেমন আমরা বললাম যে আমরা যাবো দশাশ্বমেধ ঘাট বলে আমরা টোটোতে উঠলাম, আমাদের কাছ থেকে 20 টাকা করে নিল, কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে এমন একটা জায়গায়, ওখান থেকে আবার যে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার আগে যে একটা চোরাহা পড়ে, সেই চোরাহা থেকে আবার যাওয়ার জন্য আবার একটা গাড়ি ধরতে হবে। মানে বুঝতে পারছেন তো কী অবস্থা। এমনিতে আমার এটা জানা আছে যে এখান থেকে গাড়ি হচ্ছে যায় না, পায়ে হেঁটে যেতে হয় প্রায় 1 কিলোমিটার কাছাকাছি, কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে আরও 1 কিলোমিটার আগে। এই যে দেখুন এইরকম রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। ও তেরি। তো এখন যে জায়গাটা চলে আসলাম এইটা হচ্ছে গদৌলিয়া চোরাহা। এই রাস্তাটা সবাই জানেন যারা বেনারসে ঘুরতে এসেছেন এর আগে, এই জায়গা দিয়ে যেতে হয় দশাশ্বমেধ ঘাটে। মানে দশাশ্বমেধ ঘাট যেতে হলে এটা হচ্ছে 1 নম্বর রাস্তা, মেন রোড ধরে। আর এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য অনেক রাস্তা ভাগ হয়ে গেছে, এই দিক থেকেও যাওয়া যায়, কিংবা এই রাস্তা দিয়ে যাওয়াকালীন দেখবেন অনেকগুলো শর্টকাট আছে, মানে মার্ক লেখা থাকে যেখান থেকে যাওয়া হচ্ছে রাস্তা,
কিন্তু আমরা সোজাই মেন রোড দিয়ে একদম চলে যাবো ঘাটে, ওই দিক থেকে আমরা ভিজিট করবো। আর তার সাথে এইদিকে যে মার্কেটটা আছে মেন মার্কেট, সেটাও দেখা হয়ে যাবে। এটাই হলো বেনারসের সব থেকে বড় মার্কেট। দু সাইডে প্রচুর দোকান আছে, প্রচুর হোটেল আছে। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তায় সারাদিনে কয়েক লক্ষ মানুষের আনাগোনা হয় প্রতিদিন। এমন একটা দিন থাকে না যেখানে এখানে মানুষজন নেই বললে চলে না। এই দেখুন পাশে এই যে দোকানগুলো দেখছেন, এগুলো হচ্ছে মার্কেট। ডান দিকে বাম দিকে আর তার সাথে উপরে যেগুলো দেখছেন, এগুলো সব হোটেল, থাকার জন্য হোটেল। এখানে হোটেলের প্রাইস এতটা কস্টলি, এখানে হোটেল পাওয়া মানে মুখের কথা নয়। সিজনে আসলে তো এইসব জায়গা পুরো ভুলেই যেতে হয়, দূরে দূরেই থাকতে হয় সবাইকে। আর আগে থেকে কন্ট্যাক্ট না করলে এখানে হোটেলে থাকা যায় না। এই জায়গাতে এত পরিমাণে ফরেনার আসে বছরে, মানে হিসাবের বাইরে। আপনারা এত জায়গায় ঘুরেছেন, হরিদ্বারে ঘুরেছেন, কিন্তু এই বেনারস এমন জায়গা, বেনারসে আসলে এখানে প্রচুর পরিমাণে ফরেনার দেখতে পাবেন। বিশেষ করে যখন গঙ্গা আরতি হয় না, ওই সময়টা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই যে দেখুন, এই মেন রোডের পাশ থেকে একটা গেট করা আছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য। পাশে এখানে অনেক খাবারের দোকান আছে, সকালের এই সময় যদি কেউ খেতে চান তাহলে খেতে পারেন। আগেরবার যখন আমি বেনারসে ঘুরতে এসেছিলাম, তখন এখানে ঘাটের আশপাশে আমরা রুম নিয়েছিলাম, খুবই একটা ভালো লোকেশনে। ওখান থেকে সব কিছু সামনে ছিল, মন্দির, মণিকর্ণিকা ঘাট, তারপরে এই যে মার্কেট, এই যে দশমের ঘাট, সব কিছু সামনে ছিল। এই রাস্তাতে যাওয়াকালীন অনেক কিন্তু সাধু বাবাজি দেখতে পাবেন। এখানের যে সাধুরা যারা সব আছে, নাগা সন্ন্যাসী যেগুলো, তো তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। এখানে কিন্তু অনেক ফ্রড হয়। এই যে দেখুন, সন্ন্যাসী বলে আপনাদের মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা সব নিয়ে নেবে, এরকম হয় এখানে। এই যে গলি, এটা হচ্ছে বেনারসের মধ্যে সব থেকে পপুলার, সব থেকে প্রসিদ্ধ। সারা বছর এত পরিমাণে ভিড় থাকে, এখানে কি আছে কি নেই সেটা খুঁজে বার করা খুবই মুশকিল। এখানের যে লোকাল খাবার দাবার, মানে এখানে বেনারস যে স্ট্রিট ফুড, সেইটাই মার্কেটেই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ছেড়ে কোথাও যাওয়ার দরকার নেই। শপিং করতে হলে তারও অপশান রয়েছে প্রচুর এখানে, মানে সবই আছে, সবই আছে। এখন দেখুন চলে আসছি আমি একদম ঘাটের সামনাসামনি। এই যে সামনে এইটা হচ্ছে দশমের ঘাট। আর এই জায়গাতে মানুষের ভিড় দেখুন, মনে হচ্ছে যেন একটা বড় সড়ো মেলা লেগেছে এখানে। আর এই মেলা এখানে সারা বছর যখনই আসবেন তখনই দেখতে পাবেন। এখানে জল নিয়ে যাওয়ার জন্য দেখছেন কিছু এরকম সব ছোট ছোট সব ড্রামের ব্যবস্থা আছে, যেই সব ড্রামগুলোতে করে এখানে গঙ্গার জল নিয়ে যাওয়া যায়। পাশে রয়েছে এখানে একটা মাতা মন্দির। এই হচ্ছে ঘাটের অবস্থা। জল বাড়ার জন্য অবস্থা দেখছেন তো, চারিদিক পুরো জল কাদা। আর এখানে ডান দিকে এখানের যে সাধু বাবাজিরা এখানেই থাকে। এখানে সব পূজা অর্চনা চলছে। এই যে দেখুন এখন এর বর্তমান পরিস্থিতি, যত বন্যার সময় এখানে কাদা জমেছিল সেগুলো সব পরিষ্কার করার কাজ চলছে দেখুন। মানে কি বলবো, এইবারে যে আমরা আসছি না, আমাদের দিনটাই পুরো ভালো না। ভেবেছিলাম এই ঘাট হয়ে আমরা চলে যাবো মন্দিরের দিকে। এই যে দেখছেন ঘাট এখন জলের মধ্যে ডুবে রয়েছে। এখন যাবো কীভাবে, বলে তো দিলাম ভিডিওতে চলে যাবো ওখানে। এখন মন্দিরে যেতে হলে ওই যে গেটটা দেখিয়েছিলাম, ওই গেট দিয়ে যেতে হবে, কিছু উপায় নেই। পুরো ডুবে গেছে, কাদায় সব ডুবে রয়েছে দেখুন চারিদিকে। এই ঘাট বরাবর না পায়ে হেঁটে সব জায়গায় ঘোরা যায়, মানে যে কোনো জায়গায় যেতে হলে যত ঘাট আছে এই নদীর ধার বরাবর পুরো চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো গাড়ি লাগবে না, কিছু লাগবে না। কিন্তু এখন এর সময় দেখুন কি অবস্থা এই জায়গাতে। হালকা করে জুম করছি দেখুন, এই জায়গাতে গঙ্গা আরতি হতো। এর আগে আপনারা যখন এখানে ঘুরতে এসেছেন তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো আপনারা নিজেদের মধ্যেই কম্পারিজনটা করুন যে আগে কেমন ছিল আর এখন এর অবস্থা কী। এই জায়গাতে মানুষজন বসে পূজার জন্য দেখতো, এখন সেই জায়গাতে নৌকোগুলো দাঁড়িয়ে আছে। তো এই জায়গাতে আসার পরে এখানে অবস্থা দেখুন সেই সেম পরিস্থিতি। এখান থেকে বাম দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, বাম দিকে হোক কিংবা ডান দিকেই হোক এরকম জলে পুরো পূর্ণ হয়ে গেছে, জল এখান পর্যন্ত চলে আসছে। আর এখানে কিছু হচ্ছে পূজা আরতি চলছে এখানে, তার সাথে সব মানুষজন যারা আসছে ওপর থেকেই সব দর্শন নিচ্ছে। এখানে ঘাটের পাশে রয়েছে এখানে গঙ্গেশ্বর মহাদেব। এই যে দেখুন ভেতরে এখানে এই যে নৌকোগুলো আছে না, যে নৌকোগুলোতে করে এখানে রাইড করা হয়, মানে গঙ্গাবক্ষে ভ্রমণ করা হয়, এইসব রাইড এখন মানে বর্তমানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন না জল কমছে ততদিন এগুলো কিন্তু চালু হবে না। তো অনেক জিনিস আশা করে এসেছিলাম এখানে, কিন্তু অনেক জিনিসই মানে অধুরা থেকে যাবে, সেগুলো পরের বার যখন আসবো তখন দেখাবো। তাহলে চলুন এখন মন্দিরের দিকে চলে যাই বেশি সময় নষ্ট না করে। বেনারসে আপনারা যদি খাবার দাবার ট্রাই করতে চান, সব থেকে ভালো খাবার
তাহলে এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে গেট আছে ওই গেটের পাশে একটা দোকান রয়েছে যেখানে আমরা আগেরবার খেয়েছিলাম, খুব সুন্দর খাবার আর বেশ অনেক দিনের পুরনো, অনেক বছরের। আর এই যে গলি, এই গলি এতটাই মানে লম্বা আর এতটাই বড়, সরু গলি তো, যার জন্য ভিড় একটু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই গলিতে এত পরিমাণে দোকান রয়েছে, প্রচুর প্রচুর, শুধু যে মন্দিরের যে পুজো দেওয়ার জন্য তা নয়, এখানে আশেপাশে সাজগোজের জিনিস থেকে শুরু করে সব কিছু আছে। এখানে বিভিন্ন সব দেবদেবীর মূর্তি দেখতে পেয়ে যাবেন। আর তার সাথে এখানে যে ফেমাস যে রাবড়ি সেটাও কিন্তু পাওয়া যায়। আমরা এখন আছি 2 নম্বর গেটের সামনে। এখানে রয়েছে একটা কাউন্টার যেখান থেকে মোটামুটি আরতির জন্য বিভিন্ন সব কুপনের ব্যবস্থা আছে এই জায়গা থেকে। এখান থেকে ভেতরে গেলে বাম থেকে এইদিকে মন্দির, ভেতরে সব কিছু জমা দিতে হয়। এখানে ক্যামেরা, মোবাইল কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই, ব্যাগ পর্যন্ত বাইরে রেখে যেতে হয় এখানে। আর ঠিক ডান দিক থেকে এই দিক থেকে যদি যাওয়া যায়, এদিকে হচ্ছে করিডোরে যাওয়ার রাস্তা, মানে মণিকর্ণিকা যে ঘাটটা আছে সেটা এই দিক থেকে যেতে হয়। বেনারসের অলিগলি এত কঠিন না। আমি আগেরবার এখানে এসেছিলাম কিন্তু এত পরিমাণে ভিড়ের জন্য সব মানে গুলিয়ে যাচ্ছে যে কোন জায়গা দিয়ে এসেছিলাম। আর একটু বেলাতে আসলে সত্যি বলছি এখানে লাইন দিয়ে পুজো দেওয়া খুবই মুশকিল। এখান থেকে মন্দিরটা বাইরে থেকে দেখা যায়, মানে মন্দিরের চূড়াটা, কিন্তু মন্দিরের ভেতরে কি আছে না আছে সেগুলো কিন্তু দেখা যায় না। এই যে দেখুন এখান থেকে দেখাচ্ছি আপনাদের, এই যে গ্যাপটা দেখছেন, এখান দিয়ে মন্দিরে দর্শন করতে পারবেন। আমি হালকা করে ক্যামেরাটা জুম করছি, দেখতে পাবেন ওই যে গোল্ডেন কালারের যে মন্দিরের যে চূড়া, এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আমাদের হাতে শুধুমাত্র ক্যামেরা ছিল বলে আমরা হচ্ছে করিডোরে যেতে পারলাম না। কি সমস্যা বলুন তো, মাথা কাজ করছে না। এত গলি, এত ঘোরার রাস্তা, এখানে কোন দিক থেকে যাব কোন দিকে কিছু বুঝতে পারছি না ভিড়ের জন্য। যেখান থেকে সেখান থেকে রাস্তা ব্লক করে দিচ্ছে, যেখান থেকে সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। তো অমিতদা, কেমন লাগছে বলে ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স? হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি সত্যি। মানে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে, মানে যে দিকটা বলছে দিয়ে যাও। আর এখানে সিকিউরিটির মধ্যে কেউ আছে ভালো, কেউ আছে খারাপ। প্রথমে আমাদের বললো যে 2 নম্বরে গেটের দিকে চলে যাও, ওখান থেকে বাইরে চলে যাও করিডোরে, ওখানে গিয়ে ভিডিও তোমরা বানাতে পারবে। হাতে যেহেতু ক্যামেরা আছে দেখছে। যখন আমরা 2 নম্বর পার করে করিডোর দিকে যাচ্ছি, সেখানে আবার সিকিউরিটি আমাদের আটকালো, বলছে ক্যামেরা হাতে আছে, আমরা যেতে পারবো না। বললাম যে তাহলে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে ব্যাগে নিয়ে আমরা যেতে পারবো তো ব্যাগের মধ্যে, না আমরা ভিডিও করবো না। কিন্তু শুনলো না, বলছে তাহলে প্রাইভেট কাউন্টার আছে সেখানে জমা দিয়ে যেতে হবে, ব্যাগ, ক্যামেরা সব কিছু, এরকম অবস্থা। কিন্তু ব্যাগ নিয়ে এখন এন্ট্রি দিচ্ছে অনেককে দেখলাম। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে ক্যামেরা আছে তো, এটাই সব থেকে হচ্ছে সমস্যার বিষয়। এত পরিমাণে খিদে পেয়েছিল। এই যে মেন রোড আছে, এই ঘাটের যে রাস্তা, তার পাশে একটা হোটেল আছে, এখানে আমরা আগেরবারও এসেছিলাম, তখনও খেয়েছিলাম। খাবার দাবার এখানে মোটামুটি খুব সুন্দর। এই যে দেখুন খাবারে কত সুন্দর ফোলা চাটের রুচি দিয়েছে। এখানে একটা মিষ্টান্ন, এটা হচ্ছে জিলিপি। এটা এখানে জিলিপি নেই, এটা অন্য কিছু একটা বলে। এখানে সবজি আছে, তার সাথে চাটনি আছে। অমিতদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে অমিতদা? ভালো না? খাওয়া দাওয়া আমরা যে খাওয়া দাওয়া করলাম মাত্র হচ্ছে 60 টাকা করে প্লেট। মানে দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বললেই চলে, পেট পুরো ভর্তি। এত মোটা ছিল না লুচিগুলো। আর এখন যে দেখছেন এই যে মার্কেটটা, এটা হচ্ছে বেনারসি মার্কেট। এখানে খুব কম দামে কিন্তু শাড়ি পাওয়া যায়। 1200 টাকায় কেউ বলছে 2টো বেনারসি, কেউ বলছে 1500 টাকায় 3টে, কেউ বলছে 2000 টাকায় 3টে, তো এইরকম। কিন্তু কোয়ালিটি ভালো দেখে নিতে গেলে তাহলে বলবো এখান থেকে না নেওয়া সব থেকে বেস্ট। আর এখান থেকে যারা নিতে চাইছেন তারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ এখানে জামা কাপড়গুলো আছে না, তার কোয়ালিটি খুব একটা মানে সুবিধার নয়। আগেরবার আমি এসেছিলাম, এখান থেকে নিয়েছিলাম 2-1টা জিনিস, সেই জন্য বলছি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম রুমে। এখন চলে এসেছি আমাদের রুমের পাশ থেকে, সেই যে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম সেই নদীর তীরে। এই ফোর্টের নাম চৈত সিং ফোর্ট। এখানেই নাকি ব্রহ্মাস্ত্রের শুটিং হয়েছিল। তাছাড়া এখানে মানে খুব সুন্দর একটা লোকেশন, পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। আমার বাম পাশটা একটু দেখাচ্ছে, দেখুন এই দিকের ভিউ দেখুন কত সুন্দর। আর দূরে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে চাঁদচিকি, এগুলো কিন্তু কোনো পাখিটাকি নয়। তার সাথে এর কিছু পায়রাও আছে। আর এটা হচ্ছে ফোর্ট একটা ভাঙাচোরা, বেশ অনেক দিনের পুরনো, মানে সেই যে মুঘল আমলের সেই সময়ের ফোর্ট। এখানে নিচে দাঁড়িয়ে রয়েছে নৌকো, তার সাথে এদিকে উন্মুক্ত গঙ্গা। যেহেতু এখন জল রয়েছে একদম ভরপুর, সেই জন্য দেখছেন ওই পারে দিশা করে পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই পাশে রয়েছে একটা ঘাট। এই জায়গার সৌন্দর্য এক কথায় দারুণ দারুণ দারুণ। মানে এত সুন্দর সুন্দর জায়গা বেনারসে আছে না, এখানে না আসলে কল্পনা করতে পারবেন না। এই দিকটায় দেখুন, এইটা হচ্ছে তিরঞ্জনী ঘাট লেখাও রয়েছে এখানে। এইটা একদম মানে একটা সেই লেভেলের, মানে আলাদা রকমের একটা অভিজ্ঞতা। এই জায়গাতে এখন যে নৌকো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, অন্য সময় আসলে মানে শীতের সময় এই জায়গায় কিন্তু ঘাট করা আছে, একদম ওই নিচ পর্যন্ত ঘাট আছে জলের নিচে, যেটা এখন চাপা পড়ে গেছে। আর লোকেশনটা দেখুন, আমি কিছু মুখে বলবো না, আপনারা খালি দেখুন। এই জায়গা আমার কাছে এক ধরনের মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো। এত সুন্দর ভিউ, মনে হচ্ছে এখানেই কাটিয়ে দিই সময়টা সন্ধে পর্যন্ত।
বেনারসে ঘুরতে আসলে তো অনেক রকম খাবার আপনারা ট্রাই করেছেন, কিন্তু এখানে কখনো মোমো ট্রাই করেছেন? আমি নিয়েছি 1 প্লেট মোমো, আর মোমোর দাম এখানে এত কম। এখানে 2 রকম মোমো মিক্স করে আছে। এখানে হচ্ছে বাঁধাকপির মোমো আছে 6টা, আর তার সাথে রয়েছে সয়াবিনের মোমো 6টা, মানে টোটাল 12 পিস মোমো 40 টাকায়। মানে ভাবতে পারছেন না আমাদের পশ্চিমবাংলার থেকে কত দাম কম এখানে। আর বেশ সাইজগুলো কিন্তু খুব একটা ছোটো না, বেশ বড় সড়ো সাইজ। সন্ধ্যেবেলায় পেট ভরানোর জন্য যথেষ্ট। এই যে অমিতদা খাচ্ছে, কেমন লাগছে অমিতদা? ভালো, সত্যি ভালো তো? না ভালো বলতে হয় সেখানে বলছে ভালো। ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন তো। হাতটা যে খুব ভালো সেরকম বলবো না, কিন্তু আমাদের পশ্চিমবাংলার থেকে অনেক ভালো। এইরকম মোমো খেয়েছিলাম যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, সেখানে খেয়েছিলাম একটা দোকানে, বেশ ভালোই লাগছে গরম গরম। এখন সময় ঘড়ি কাঁটায় ভোর 4:45। আমি এখন পৌঁছে গেছি বারাণসী জাংশনে, যেখান থেকে আজকে বেরিয়ে জার্নি শুরু করেছিলাম। আজকে আমি ভোর 5টার এখান থেকে যে হাওড়া সুপারফাস্ট আছে, যেটা উইকলি চলে, সেই ট্রেনে করে আজকে ফিরছি হাওড়া পর্যন্ত। প্রায় 13 ঘন্টার মতো জার্নি কভার করে আমরা পৌঁছে যাবো হাওড়াতে। তাহলে বেনারসের পর্ব আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কিছু জায়গায় ঘুরে দেখাতে পারতাম, বুঝতেই পারছেন এরকম বন্যার পরিস্থিতির জন্য সব জায়গায় হচ্ছে ঘুরে দেখা হলো না। তবুও যতটা ঘুরেছি বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলে এখানে এসে আরও কিছু কিছু জায়গা আছে সাইট সিনে, সেগুলো কিন্তু ঘুরতে পারেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।